এই অনুভূতি ভাইয়া প্রকাশ করার মতো না। তো একজন সেকেন্ড টাইমারের সর্বোচ্চ স্বপ্নই হচ্ছে আমি একটা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই। আম্মু বলছে যে তুমি এবার যাই করো আল্লাহর সাথে থাকতে হবে তোমার। আপু শুধু মেডিকেলের সাথে যুক্ত ছিল। তোমার ভাগ্যে যদি মেডিকেল থাকে ইনশাল্লাহ তোমার হবে। লাইফ মিস গেছে দেখে যে পরের সপ্তাহে করবো বা পরের মাসে এরকম না। আমি তো তখন থেকে শুরু করি আল্লাহর রহমতে খতম দিতে পারছি আলহামদুলিল্লাহ। এটা আরেকটু ঘষা মাজা করো, ইনশাল্লাহ হবে। তো বলবে যে ভাইয়ারা তো বলে নাই করতে। কোয়েশ্চেন ব্যাংকের ব্যাখ্যাগুলো পড়লেই বোঝা যায় যে এই জায়গা থেকে আরো কোয়েশ্চেন আসতে পারে। আমরা জাতীয় মেধায় 218তম এবং সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে চান্স প্রাপ্ত নুজহাত সুমাইয়ার সাথে আছে। নুজহাত সুমাইয়া মেডিওলজির উপর ভরসা করেছিল এবং এবছর ইনশাআল্লাহ ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো সুমাইয়া আর বাসায় আসছি আমরা এবং এখানে আঙ্কেল আছেন, আন্টি আছেন, আমরা সবার সাথেই কথা বলবো। তো আমরা প্রথমে একটু সুমাইয়ার অনুভূতি জানতে চাই যে সুমাইয়া আসলে এই যে ঢাকা মেডিকেলে চান্স পেলে, তো একজন সেকেন্ড টাইমারের সর্বোচ্চ স্বপ্নই হচ্ছে আমি একটা ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই, এবং সেই স্বপ্ন তোমার পূরণ হয়েছে, কেমন লাগছে? এই অনুভূতি ভাইয়া প্রকাশ করার মতো না। অনেক খুশি আলহামদুলিল্লাহ। প্রথমবার না হওয়ার কারণে অনেক আশা হতো, অনেক ভয়, অনেক কিছু কাজ করছে, সাথে আশাও ছিল ইনশাল্লাহ আমি পারবো। তো আল্লাহ আমাকে সেই উপযুক্ত মনে করছে, আল্লাহ আমাকে চুজ করছে, এটার উপযুক্ত মনে করছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আচ্ছা, তুমি বলছিলে যে তুমি কোরআন শরীফ খতম দিয়েছো না হয়, জি এভাবে একটু আমাকে বলো। আমার তো চিটাগাং যেহেতু মানে যাওয়া লাগছে, তো আমি নিতে পারি নাই ফরেন্সির সাথে করে। কিন্তু আমি সেপ্টেম্বরের লাস্টের দিকে যখন বাসায় আসি তখন বেশি দিন নাই, অক্টোবর নভেম্বর, মাঝখানে 2 মাস একটু টাফ ছিল, যেহেতু লাস্ট 2 মাসই সবচেয়ে বেশি প্রেশার থাকে। বাট আম্মু বলছে যে তুমি এবার যাই করো আল্লাহর সাথে থাকতে হবে তোমার। তুমি নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, তারপর তুমি সময় পেলে তুমি পড়বা। তো এটা মাথায় ছিল। তো তখন আমি ঠিক করছি যে না, আমার একটা আসলে খতম দেওয়া উচিত। তো তখন থেকে শুরু করি, আল্লাহর রহমতে খতম দিতে পারছি আলহামদুলিল্লাহ। এটা এটা মেন্টাল স্টেবিলিটির জন্য অনেক হেল্প করে, যে মনে হয় আল্লাহ আমার পাশে আছে, ইনশাল্লাহ হবে। আচ্ছা, এই জার্নিতে মেডিওলজি তোমাকে কিভাবে হেল্প করছে? মেডিলোজিতে তো শুরু থেকে মানে আমি সেকেন্ড টাইম বলছিলাম যে আপুকে মেসেজ দিয়েছিলাম, তামিমা করিম আপুকে। তা আপু বললো যে আপু শুধু মেডিলোজির সাথে যুক্ত ছিল। অবশ্যই শেষে অফলাইন এক্সাম দিয়েছে, মডেল টেস্ট, ওটা অবশ্যই দেওয়া লাগে। তো তখন থেকেই ভর্তি হয়েছি। শুরু থেকেই লাইভ ক্লাস করার ট্রাই করতাম, যদি মিস হয়ে যেত তো বাকি ক্লাসগুলো করে নিতাম। তো এত ডিটেলিং ক্লাস করার পরে এক্সাম দেওয়ার পর আমার মনে হয় না কিছু বাকি থাকে, যদি এরপর ভালোভাবে একটা রিভাইজ দিতে পারে। তো শুরু থেকে তো মানে এত ডিটেইল ভাবে পড়া তো সম্ভব না, এর থেকে বেশি। এটা অনেক হেল্প করছে যে সবকিছু মনে হয়েছে আমার জানা পরিচিত। এই জায়গা থেকে যদি আমি কোয়েশ্চেন পড়ে অ্যান্সার নাও করতে পারি, অপশনগুলো দেখলে যে আমি এটা পড়ছি এরকম মনে হয়। তো আনকমন কিছু থাকে না আসলে। তুমি রেগুলার ক্লাস করতে? জি, বাট ভার্সিটিতে যাওয়ার পর তো কিছু লাইভ ক্লাস অবশ্যই মিস গেছে। বাট লাইভ মিস গেছে দেখে যে পরের সপ্তাহে করবো বা পরের মাসে এরকম না। আমি ওই দিনে আর কি ক্লাসটা করে ফেললাম, রেকর্ডেড ক্লাসটা ওই দিনে করে ফেলতাম, যাতে না জমে যায় ক্লাসগুলো। আচ্ছা, এক্সাম রেগুলার দিতা? হ্যাঁ জি ভাইয়া, অবশ্যই এক্সাম রেগুলার দিতাম, না তো রেগুলার পড়া হবে না। মানে লাইভ এক্সাম দিতে নাকি পরে প্র্যাকটিস এক্সাম? লাইভ এক্সাম অবশ্যই। লাইভ এক্সাম দিতে। আচ্ছা, ম্যাটেরিয়ালস এর ব্যাপারে একটু বলো, ম্যাটেরিয়ালস তোমরা পড়ছিলা কিনা বা পড়লে হেল্প করছে কিনা? হ্যাঁ, ম্যাটেরিয়াল সহই ভর্তি হয়েছি। তো হাতে পাওয়ার পর অনেক খুশি লাগছিল, অনেকগুলা বই, কোয়েশ্চেন ব্যাংক থেকে শুরু করে প্র্যাকটিস বুক গুলো, তারপর অনুশীলনের বুক গুলো, মানে সবগুলোর সাথে ব্যাখ্যা দেওয়া, এই জিনিসটা যে কতটা হেল্পফুল। মানে কোয়েশ্চেন ব্যাংকের ব্যাখ্যাগুলো পড়লেই বোঝা যায় যে এই জায়গা থেকে আরো কোয়েশ্চেন আসতে পারে, মানে যে যে জায়গা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি সবগুলো মোটামুটি কোয়েশ্চেন ব্যাংকে সব দেওয়াই আছে। তো তারপর প্র্যাকটিস বুক, মানে অনেক হেল্প হয়েছে এগুলা দিয়ে। জিকেটা বইটা অনেক গোছানো ছিল আলহামদুলিল্লাহ, সব জিস্ট পোর্শন গুলা জিকে বইটাতে এড করা হয়েছে, এক্সট্রা কোনো কিছু ছিল না। তো তুমি মেডিওলজিতে পড়েই মেডিওলজি ভরসা করে চান্সটা পেয়েছো। তো সেক্ষেত্রে জুনিয়ররা যারা মেডিওলজিকে ভরসা করতে চায়, বিশেষ করে হয় না যে একটা লম্বা জার্নিতে একটা অনলাইন প্ল্যাটফর্মকে পুরোপুরি ট্রাস্ট করব, সো ট্রাস্ট আসলে করা যায় কিনা তোমার কি মনে হয়? মিডিলের উপরে অবশ্যই ট্রাস্ট করা যায়, কিন্তু এটা যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম, তো অফলাইন না, যেহেতু মানে অফলাইন টিচাররা তো বকা দিয়ে হোক মায়ের হোক মানে পড়ো তোমরা। বাট এটা যেহেতু অনলাইন, তো নিজেকে পুশ করার মতো কেউ নেই। অবশ্যই ভাইয়ারা অনেক ভিডিও আছে, তোমাদের পড়তে হবে, মানে মেইন কাজই হচ্ছে পড়া। সব ট্রিক্স এগুলো সব পড়ে, তোমাদের কাজ হচ্ছে পড়া। তো ভিডিও তো বানায়, তো এখন কেউ যদি
ওই ভিডিওটাই না দেখে তো বলবে তো ভাইয়ারা তো বলে নাই করতে, বাট হাইস্ট লেভেলে ট্রাই তো করে। তো যারা হচ্ছে ডেডিকেটেড অবশ্যই তারা সবকিছু দেখবে, সময় মতো ক্লাস করবে, পরীক্ষা দিবে। তারা যদি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে অবশ্যই মেডেলজি তাদের জন্য বেস্ট। আচ্ছা, আমরা এখন নুজাত সুমাইয়ার গর্বিত বাবা মায়ের সাথে আছি। আঙ্কেল আন্টি অনুভূতি শুনবো। বিশেষ করে সেকেন্ড টাইম একটা জার্নি, অনেক কঠিন একটা জার্নি, এবং এই সময় বাবা মায়ের সাপোর্টটা খুব দরকার। এই সাপোর্টটা না থাকলে একটা বাচ্চার পক্ষে ভালো করা খুবই কঠিন। সেখানে সুমাইয়া ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এবং এখানে অবশ্যই আঙ্কেল আন্টির সাপোর্ট ছিল। এবং সেক্ষেত্রে আমরা একটু কথা বলবো যে আঙ্কেল আন্টি, ও যখন চান্স মিস করলো আন্টি, তখন ওকে আসলে আপনারা কি বলছিলেন বা কি ইয়া করছিলেন? তো বলছিলাম যে মা হতাশ হইও না, আল্লাহ যদি চায় সুযোগ আছে, আগামীবার তুমি পাবা ইনশাল্লাহ। তুমি চেষ্টা করো, এর জন্য তুমি এত মন খারাপ করো না। না, তোমার ভাগ্যে যদি থাকে আরেকবার আল্লাহ সুযোগ দিলে তোমার হয়তো বা হইব, না হইলে হয়তো আরেক জায়গায় হইব, কিন্তু হতাশ হবা না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে তোমার, তোমার ভাগ্যে যদি মেডিকেল থাকে ইনশাল্লাহ তোমার হবেই। তো আল্লাহ একটু শুনছি এই সময় ওই কথা, এইবার আল্লাহ রহমত, আল্লাহ চাইছি বা হয়েছি। আঙ্কেল, আপনার কি বকা দিতে ইচ্ছা করে নাই যে এত কষ্ট করলাম তুই চান্স পাইলি না? অনেকে বকা দেন, আপনি কি বকা দেন নাই ওকে? একটা সন্তান যখন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, সেটা যদি সফল না হয় ব্যর্থ হইতেই পারে। কারণ সফলতা একবারে আসবে বা সবার ক্ষেত্রে একরকমই আসবে, এটা আশা করাটা আমার মনে হয় যে এটা ঠিক না। ও যখন সফল হইতে পারে নাই, তখন ওর তো কষ্ট লাগছে, কিন্তু তার সাথে কম কষ্ট তো আমরা পাইনি। বকা দেওয়ার তো কোনো জায়গা নেই, কারণ ও চেষ্টা করছে, চেষ্টা কোনো ত্রুটি করে নাই। আল্লাহ পাক ওর জন্য ভালো কিছু রাখছে, আরো ভালো। এটাই আমরা আশা করছি, বিশ্বাস করছি, এবং এইভাবে ওরে সাহস দিছি আমরা। ওরে একটা কথাই আমরা বললাম যে দেখো, তোমার ভাগ্যে যদি আল্লাহ পাক রাখে, তো তুমি চেষ্টা করতে থাকো, হবে ইনশাল্লাহ। বিশ্বাস আছে হবে তোমার মধ্যে, যে মেধা আল্লাহ পাক দিছে, এটারে আরেকটু ঘষা মাজা করো, ইনশাল্লাহ হবে। লাখ লাখ শুক্রিয়া আদায় করি, আল্লাহ পাক সে রহমতটা দান করছে। ও আজকে এই সফলতা শুধু আমাদের না, আপনাদের, আমাদের সকলের, ও সকলের। আর এই সফলতায় আমরা সবাই খুশি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। একটাই চিন্তা ভাবনা ছিল, আল্লাহ পাক সন্তান দিছে, সম্পদ না, শিক্ষাই সবকিছু। আমরা সম্পদের চিন্তা করি নাই, সম্পদের আশা করি নাই। আমরা বিশ্বাস করতাম, এখনো বিশ্বাস করি, যে সন্তানদের সম্পদ দেওয়ার চাইতে শিক্ষা দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা সেভাবেই আমরা গড়তে চেষ্টা করছি। পরবর্তী সেটা চেষ্টা করছে। তো আল্লাহ পাক আমার ছেলে মেয়েদের সবাই আজকে ইনশাল্লাহ সুশিক্ষায় শিক্ষিত। ইনশাল্লাহ আমার সন্তানদের নিয়ে আলহামদুলিল্লাহ, প্রথম তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সন্তুষ্ট আমার সন্তানদের প্রতি। আল্লাহ পাক যেন ওদের সারা জীবন তার রহমতের ছায়ায় ওদের রাখে, ইহকাল এবং পরকাল। এটাই আমার কামনা। আঙ্কেল, ও তো চট্টগ্রাম ভার্সিটি চান্স, তারপর আসলে সেকেন্ড টাইম দেওয়ার যে প্ল্যানটা, এটা আসলে ওর চাওয়া ছিল নাকি আপনারাই বললেন? ওর লেখাপড়ার পেছনে ওর মা, ওর বড় বোন, ওর ভাইয়া, মেজু মেয়ের ছোট বেশি উৎসাহ, আমার সাথে ওদের উৎসাহ, ওদের সহযোগিতা, সব দিক দিয়ে ও বেশি পাইছে। তো ওর তো ইচ্ছা ছিলই, আমাদের সবারই ইচ্ছা ছিল সেন্টার দিবে। আমরা আশা করছিলাম যে ও ভালো করবে। অর্থাৎ ও যখন সেকেন্ড টাইমের কথা বলছে আপনারাও না, সহমত জানাচ্ছেন? অর্থাৎ অনেক সময় যেটা হয় যে বাচ্চা চায় কিন্তু বাবা মা চাচ্ছে না, ওরকম না, আমরা কিন্তু ওর একটা গ্যাপ দিতে আমরা চাই না, যার জন্য ওরে ওই যা তখনই বলছে যে আমার মেয়েটা এই ভার্সিটির, চট্টগ্রাম ভার্সিটির কিনছে, পেপার কিনছে, পরে মানে জোর করে ওরে পরীক্ষাটা দেওয়া হয়েছে সে জায়গা। কারণ কোনো গ্যাপ যেন না পড়ে, গ্যাপটা পড়লেই একটা ছেলে মেয়ের ক্ষতি হয়, মনোবলটা নষ্ট হয়ে যায়। তো চট্টগ্রামে যখন পরীক্ষা দেওয়া যে রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ ভালো একটা সাবজেক্ট পাইছে। তো আমরা চাইছি, ও চাইছে যে সেকেন্ড টাইম পরীক্ষা দিব, কিন্তু সেটা ভর্তি হোক, কারণ লেখাপড়াটা রানিং থাক। তো সেটা আমি ভর্তি হলো, ক্লাসও করলো 2 মাসের দিন থেকে। পাশাপাশি যে এক গ্লাস পানি ঢেলে ও খায় নাই বাসায়, সে চট্টগ্রামে যায় ওখানকার লেখাপড়া, এরপরে পাশাপাশি আপনাদের মেডিলজির যে অনলাইনে পড়াশোনাটা, এটা সমান তালে চালাইয়ে গেছে। এবং
অনেক কষ্ট করছে এখানে, তো এখানে তার মা নেই, ওখানে তো সবকিছু নিজের করতে হয়। ধন্যবাদ ওরে যে ও সেই সাহস নিয়ে সবকিছু করতে পারছে, সবকিছু সামাল দিতে পারছে, এবং পাশাপাশি সমানতালে মেডিওলজি ক্লাবগুলি, অলরেডি ক্লাবগুলি করছে। এই পরিশ্রমের যে ফল, যে সফলতা, এটার জন্য আমরা সবাই সন্তুষ্ট। মেডিওলজির প্রতি আমাদের কৃতজ্ঞতা। হ্যাঁ, আমরা মেডিওলজির আরো সাফল্য কামনা করি ভবিষ্যতে। আরো বাবা মায়ের সন্তানদের এইভাবে, হ্যাঁ, তারা তাদের মেধাগুলি কাজে লাগাইয়া তাদের জীবন গঠন করুক, হ্যাঁ, গঠন করতে সহযোগিতা করুক, সাহায্য করুক, এটাই আমরা চাই। আন্টি, ও যে এই যে তারপর তো চট্টগ্রাম থেকে মনে হয় চলে আসতো, হুম। এসে হচ্ছে বাসায় ইউরোপিকে প্রিপারেশন নিত। তো ও তো মনে হয় বাসায় ক্লাস করতো, ও তো বাইরে ওইভাবে ক্লাসের জন্য তো আর ও বাইরে বের হইতে হয়নি, না ক্লাস করার জন্য কোনো বাসায় পুরোপুরি পড়ছি। চট্টগ্রাম যাওয়ার আগে বা আইসা বাসায় দেখা বলতো। কাটে এরকম মনে হয় না যে ও তো আসলে মানে অফলাইনের ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় যে অফলাইনে না পড়লে চান্স হয় না, তো ও বাসায় পড়তেছে। আপনার কখনো মনে হয় না যে এই যে বাসায় পড়তেছে চান্স হবে কি না? না না, এটা মনে হয় না, কারণ তোমাদের পড়াটা আমি শুনছি যে আমি ছোট থেকেই যত কাজ করতাম, যেটা কি ওদের সাথে বসে করা যায়, তো ওরা টেবিলে বসতো, আমি পাশে খাতে নিয়ে কাটাকুটি করতাম। ওরা পড়তেছে যে মা আসে, আমি না বুঝি, তারপরও ওরা পড়তেছে না, তখন আমি ওরা জিজ্ঞেস করতাম এরকম করতেছে, আজ তোমরা পড়াইতেছো, তোমাদের পড়াটাতে আমার খুব ভালো লাগছে, যে না, যে হবে, ওর দ্বারাই হবে। আর ওরা যেভাবে বুঝাইতেছে, যেভাবে দিতেছে, যে তো ওটা আমি জিজ্ঞেস করতাম তুমি কি বুঝতেছো, পারতেছো? বলে হ্যাঁ মা, আমি বুঝতে পারতেছি। কতক্ষণ কি পড়াইতেছি, অনেক সময় আমি না শুনতে পারলে এই ক্লাসটা কি করছো, যখন চট্টগ্রাম ছিল তখন কি ওদের ক্লাসটা কি করছো, এটা কি মিস গেছে? না, এটা আমার দৈনিকের, ও ফোন করলে এটা আমার প্রশ্ন থাকতো যে তুমি কি মেরিলেজের ক্লাসটা করছো, করলে করছি, না বললে এই যে রাত্রে করবো। এটা আছে, আমি বলছি এটা যেন মিস যায় না যায় মা, এখানে ক্লাস দরকার হলে একটু কমায় করো, একদিন না করো, দুটো একটা বাদ দাও, মেরিলেজের ক্লাস যাতে বন্ধ না হয়, পরীক্ষা যাতে না মিশে। পদে প্রত্যেকদিন আমি জিজ্ঞেস করলাম এই নাম্বার কত, এই পরীক্ষায় কত নাম্বার পাইছো, হ্যাঁ এটা আমাকে বলো, এই জিনিসটা ভুল না হয়। ওখানে গেছো, তোমার থাকা লাগবো, ইয়ে করতে লাগবো। কষ্ট হয়েছে, আমার মেয়েটার অনেক কষ্ট হয়েছে, দুইটা জায়গায় পড়ালেখা করতে, নিজের জামা কাপড় পর্যন্ত নিজে ধুয়ে পড়তো, কারণ আমার কষ্ট লাগতো, কিন্তু তারপরও আমি এটা বলতামই যে তোমার মেডিকেল যে ক্লাস করতে হইব, তুমি এটা করবাই, দৈনিক মনে করে দিতাম। না মা, এটা মিস নিয়ে করছি বা করবো। না আন্টি, আপনাকে আসলে ধন্যবাদ, কারণ আপনি এসে আমার মাথায় হাত বুলাই দিচ্ছেন, বা আসার পরে আপনি যেভাবে আসলে কষ্ট করছেন, আপনি মানুষের যে কষ্টটা করছেন, এবং আমার মাথায় হাত বুলাই দিচ্ছেন। আমরা যখন পড়াই বাচ্চাদের, তখন অ্যাজ এ টিচার আমাদের যখন এই ভালোবাসাটা পাই, তখন এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু না। এটাই মনে, তা কি ওই সময় থেকে আমার এই ছেলেগুলি যদি হাত দিতে পারো, এটা কখনো মনেই করি নাই যে আল্লাহর ইচ্ছায় তোমরা আসবা আমার বাসায়, এটা আমি করতে পারবো, এটা কখনো মনে করি নাই। আশাতে যা ভালো লাগছে, দিতে পারছি, মানে যারা আমরা দূরে থেকে দেখি, যেমন আমরা এই যে কত মানুষ টিভিতে দেখি, কেউ কিন্তু ধরতে পারি না, চিনি ধরতে পারি না, এর কারণে তো মোবাইলে তোমারে দেখছি না, এখন যে ধরতে পারছি, ওইটাই আল্লাহর কাছে রহমত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তুমি আসছো আমার বাসায়, আমার মেয়েরা ভালো রেজাল্ট করাতে আসতে পারছো। হয়তো খারাপ করলে তো মনে হয় না যে আসতে, হয়তো বা ফোনে কথা বলতাম। আল্লাহ আল্লাহর হাফেজ। তবে আমি ওকে বলছি সেকেন্ড টাইম দিবে, তুমি নামাজ আর কোরআন শরীফ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, এই তিনটা কইরা তুমি যতটুকু সময় পাইবা এতটুকুর মধ্যে পড়বা। এটা এই তিন কাজ কইরা না যদি সময় না পাও, তাইলে যতটুকু পারবা পড়বা, না পেলে নেই, পড়া লাগবো না। কি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, এই তিনটা করবা, এরপরে তুমি যতটুকু সময় পাইবা পড়বা।